হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেটে আজকে আবারও হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের পর্বতেও তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের দুটো পেজ নিয়ে হাজির হয়েছি। আজকে করাবো 556 এবং 582 নাম্বার পেজ। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। এবং তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি, দেখতে চাও, তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারো। এছাড়াও তোমাদের জন্য মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে। তাছাড়াও কমিউনিটি পোস্টেও লিঙ্ক দিয়ে রাখি, তোমরা যেখান থেকে খুশি দেখতে পারো। প্লেলিস্টটা চেক করলে তোমরা দেখতে পারবে তোমাদের কোশ্চেন ব্যাংকের টপিক ওয়াইজ সমাধান সিরিজ করানো রয়েছে, সেগুলোও দেখতে পারো। এই সমস্ত কোশ্চেনগুলো দেখে গেলে তোমাদের এমসিকিউ এসএকিউ নিয়ে কোনো ডাউট থাকবে না। তোমরা লাইফ সায়েন্সে এমসিকিউ এসএকিউ থেকে কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো তোমাদেরকে কিন্তু আমি শুধু উত্তর বলি না, উত্তরের কারণটা কি কারণে ওই উত্তরটা হচ্ছে সমস্ত কিছু ডিসকাস করে বলি। এমনকি মাঝে মাঝে অপশানগুলোও ডিসকাস করি। তো সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই সময় তোমরা যত প্র্যাকটিস করতে পারবে তোমাদের জন্য কিন্তু ততই ভালো। যত একই প্রশ্ন বারে বারে প্র্যাকটিস করবে ওইগুলো কিন্তু তোমাদের মনে থাকবে বেশি। পরীক্ষাতে ওই ধরনের প্রশ্ন পড়লে তোমরা সহজেই সলভ করতে পারবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো সঠিক জোটটি নির্বাচন করো। এর মধ্যে সঠিক জোট কোনটা? গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে সঠিক জোর এই অপশান ডি এরটাই হয়ে যাবে, যেটা সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। এরপরে রয়েছে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? এডিএইচ মানে অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের কাজ। উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, পরিণত বয়সে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে, যকৃত পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটে এবং স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে। এর মধ্যে যেটা এডিএইচ হরমোনের কাজ সেটা অপশান এরটা হয়ে যাবে, উপধমনীকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়ায়। এরপরে 3-এর প্রশ্ন রয়েছে, দেখো সঠিক প্রতিবর্ত পথটি নির্ধারণ করো। এর মধ্যে সঠিক প্রতিবর্ত পথ কোনটা? দেখো সঠিক প্রতিবর্ত পথ যেটা হবে, প্রথমে থাকবে গ্রাহকের পরে থাকবে অন্তর্বাহী স্নায়ু, যেটা গ্রাহক থেকে উদ্দীপনাকে গ্রহণ করে স্নায়ু কেন্দ্রে নিয়ে যাবে। তারপরে থাকবে ওটাকে অন্তর্বাহী স্নায়ু বলা হয়। তারপর সেই স্নায়ু কেন্দ্র থেকে সেই উদ্দীপনাকে আবার বহির্বাহী স্নায়ু কারক বা রিসেপ্টরে প্রেরণ করবে। তো সেই কারণে এখানে তোমাদের অপশান ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে, দেখো তুমি মাইটোসিস কোষ বিভাজনে একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি কোনটি? দেখো মাইটোসিস কোষ বিভাজনে সিস্টার ক্রোমাটিড দ্বয় যখন আলাদা হয়ে যায়, অর্থাৎ যেটা অ্যানাফেজীয় চলন দেখা যায়, অ্যানাফেজ দশায় যখন অ্যানাফেজীয় চলন হয় তখন সিস্টার ক্রোমাটিড দ্বয় উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে চলতে শুরু করে। এটাকেই বলা হয় অ্যানাফেজীয় চলন, যেটা অ্যানাফেজ দশায় দেখা যায়। তাহলে সিস্টার ক্রোমাটিড দ্বয় কখন আলাদা হয় সেটা হয়ে যাবে অপশান সি, অ্যানাফেজ দশা। নেক্সট রয়েছে, দেখো ইতর পরাগযোগের পদ্ধতি নিচের ক্ষেত্রে কোন জোটটা সঠিক? দেখো বায়ু পরাগী আম, এটা তো ভুল, বায়ু পরাগী ধান হবে, তো সে কারণে প্রথম জোটটা ভুল দেওয়া রয়েছে। জল পরাগী ধান দেওয়া রয়েছে, জল পরাগী দেখো হাইড্রিলা হয়, সে কারণে দ্বিতীয়টাও ভুল। এরপরে পতঙ্গ পরাগী দেওয়া রয়েছে, দেখো পতঙ্গ পরাগী কিন্তু এর মধ্যে নেই। তো এর মধ্যে যেটা সঠিক সেটা হয়ে যাবে পক্ষী পরাগী পলাশ, এটা কিন্তু ঠিক রয়েছে। তো এইগুলোর মধ্যে তাহলে যে জোটটা সঠিক ইতর পরাগযোগের ক্ষেত্রে পক্ষী পরাগী পলাশ, এটা ঠিক রয়েছে। তো এরপরে তোমাদের রয়েছে, দেখো আচ্ছা পক্ষী পরাগীকে ইংলিশে কি বলা হয় জানো? অর্নিথোফিলি বলা হয়। এটাও পরীক্ষায় আসে অনেক সময়, মনে রাখবে। এরপরে রয়েছে, দেখো ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম। ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি? ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম টেলোমিয়ার, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর মধ্যে যেটা রয়েছে, দেখো কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত, এই দুটো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর মধ্যে। বাকিগুলো দেখো ফুলের বর্ণ বেগুনি, এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, আর ওই জন্য ওই অপশানটা হবে না। পরেরটা দেখো পরিণত বীজের আকার গোল আর বীজের বর্ণ হলুদ,
এটাও কিন্তু প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ফুলের অবস্থান কাক্ষিক আর কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, এটাও কিন্তু প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেজন্য অপশান বি এরটা হবে। নেক্সট হয়েছে দেখো, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন একটা তোমাদের জিনোটাইপ দিয়েছে, যেটা বি বড় বি ছোট বি বড় আর ছোট আর একটা দিয়েছে বড় বি বড় আর বড় আর। তো এই দুটো জিনোটাইপের অনুপাত কি হবে? এই কোশ্চেনটা, এই ধরনের একটা কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়েছিলাম শর্টসে, তোমরা যদি দেখে থাকো জানবে। এই ধরনের প্রশ্ন পড়লে তোমাদের ক্ষেত্রে কি অসুবিধা হয়, তোমাদের এই অনুপাতগুলো মনে থাকে না, সেই জন্য তোমরা ভুলভাল অপশান করে আসো। এইগুলো করার একটা শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে বলেছিলাম, এখানেও বলে দিচ্ছি। দেখো, যখন আমরা গ্যামেট নির্ণয়ের সূত্র জানি, গ্যামেট নির্ণয়ের সূত্র 2n, যেখানে n সমান হেটারোজাইগাস অ্যালিলের সংখ্যা, হেটারোজাইগাস অ্যালিলের সংখ্যা। তো যতগুলো হেটারোজাইগাস অ্যালিল রয়েছে তো ততগুলোই এন এর সংখ্যা বসবে, 1 2 3 4 এইভাবে বসবে। তো এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে হেটারোজাইগাস অ্যালিল দুটো রয়েছে, তো সেই জন্য 2 হবে, 2 মানে 4। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো একটাও হেটারোজাইগাস অ্যালিল নেই, মানে 2 হবে, 2 মানে 1। তার মানে এদের গ্যামেট নির্ণয়ের সংখ্যা, এটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে গ্যামেট নির্ণয় করবে 4টা, দ্বিতীয় জিনোটাইপটা গ্যামেট নির্ণয় করবে 1টা। তো এটাই হবে এদের অনুপাত, এইটাই হবে এদের অনুপাত, 4:1টাই হয়ে যাবে, অপশান বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এটা মনে রাখবে, খুব সহজ জিনিস, তোমরা সবাই অ্যালিল নির্ণয় গ্যামেট নির্ণয় করতে জানো, গ্যামেট নির্ণয়ের সূত্র দিয়েই তোমাদের যে উত্তরটা আসবে সেই উত্তরটাই অপশান হবে। তো এর পরে রয়েছে দেখো, বলেছে যে 9 প্রশ্নটা, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? হিমোফিলিয়ার বাহক মাতা বলেছে, মানে মাতার হিমোফিলিয়া আক্রান্ত রয়েছে, হিমোফিলিয়া বাহক রয়েছে একটা এক্স ক্রোমোজোম, যেটা হিমোফিলিয়া জিন রয়েছে, আরেকটা যেটা স্বাভাবিক। তো এর পরে রয়েছে দেখো, এখানটায় বলেছে স্বাভাবিক পিতার স্বাভাবিক মানে পিতার XY ক্রোমোজোম একদম স্বাভাবিক রয়েছে। তো এদের মধ্যে সংকরায়ন, মানে এদের মধ্যে যে অপত্যগুলো উৎপন্ন হবে সেই অপত্যগুলোর মধ্যে এখানে চেয়েছে যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কন্যা সন্তানদের। দেখো এখানে যেহেতু পিতার যেহেতু এক্স ক্রোমোজোমটা ঠিক রয়েছে, সে কারণে মাতা থেকে যেই এক্স ক্রোমোজোম আসুক সে কন্যা কিন্তু কখনোই এখানের ক্ষেত্রে আক্রান্ত হবে না, বাহক হতে পারে কিন্তু আক্রান্ত হবে না। যেহেতু পিতার এক্স ক্রোমোজোমটা ঠিক রয়েছে সে কারণে ওই এক্স ক্রোমোজোমটা তো কন্যার দেহে যাবে, তো ওটার জন্য কিন্তু সে বাহক হলেও কন্যাটা আক্রান্ত হবে না। এখানে হিমোফিলিয়া আক্রান্ত চেয়েছে, সেই কারণে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে দেখো, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? অপশানগুলো দেখো, মশার লার্ভা খাওয়ার জন্য গাপি মাছেদের সংগ্রাম, এটা অন্তঃপ্রজাতি সংগ্রাম। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ আর পেঁচার মধ্যে সংগ্রাম, এটা আন্তঃপ্রজাতি সংগ্রাম। বাকিগুলো দেখো, একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের সংগ্রাম, হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের মধ্যে সংগ্রাম, এগুলো সবই অন্তঃপ্রজাতি সংগ্রাম, মানে নিজেদের প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হবে সেটা হবে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর আন্তঃপ্রজাতি মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে, সাপ আর পেঁচা দুটো আলাদা প্রজাতি, তাদের একটা খাবারের জন্য যখন সংগ্রাম হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, এখানে আন্তঃপ্রজাতি সংগ্রাম, সেজন্য অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, তোমাদের দিয়েছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইনের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে। কোন প্রতিপাদ্য? এটা হবে দেখো আন্তঃপ্রজাতি সংগ্রাম, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দিচ্ছে দেখো, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে? এটা হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ আর দূরত্ব জানানোর জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে। এর পরে হচ্ছে দেখো, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? তো এখানে রয়েছে দেখো সিউডোমোনাসের যদি পুরো নামটা দেখবে, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। তো ডিনাইট্রিফিকেন্স মানে এটা ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার।
এরপরে রয়েছে দেখো 14 প্রশ্নটি, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কোনটা? তো এখানে হয়ে যাবে রেড পান্ডা। নেক্সট রয়েছে এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ। এক্সিটু সংরক্ষণ এর মধ্যে যেটা ক্রায়ো সংরক্ষণ, বাকিগুলো সব ইনসিটু সংরক্ষণ রয়েছে। তোমাদের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, কর্বেট জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সবই যেটা ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে। ক্রায়ো প্রিজার্ভেশন যেটা এক্সিটু সংরক্ষণ। এরপরে রয়েছে দেখো 5টা শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে। আমি শূন্যস্থান পূরণের উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করে। এখানে ড্যাশে হবে সংবেদনশীলতা, সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেছিলেন। এরপরে বলেছে ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। এটা লিখবে মাইটোসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। নেক্সট বলেছে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটা কোনটা? এটা হিমোফিলিয়া লিখতে পারো, বর্ণান্ধতা লিখতে পারো। এরপরে রয়েছে দেখো ঘোড়ার বিবর্তনে আদিম পূর্বপুরুষ হলো ঘোড়ার বিবর্তনে আদিম পূর্বপুরুষ যেটা ইওহিপ্পাস। নেক্সট রয়েছে দেখো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি। তোমরা এখানে হাঁপানি করতে পারো, বঙ্ক্রাইটিস করতে পারো। এরপরে রয়েছে দেখো নমুনা বীজকে 196 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেখো একটা ভুল রয়েছে, 196 ডিগ্রি মানে এখানে পজিটিভ 196 ডিগ্রি সেন্টিগ্রেড কে বোঝানো হচ্ছে, এখানে কিন্তু এটা হবে না, -196 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এটা ঠিক হতো। তো এখানে ওই ভুলটা দেওয়া রয়েছে, তো এটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ড্যাশ বলা হয়, এটাকে বলবে ক্রায়ো প্রিজার্ভেশন বা ক্রায়ো সংরক্ষণ বলা হয়। নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে যে এক্সিটু সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয়। তো এরপরে বলেছে দেখো সত্য মিথ্যা নিরূপণ দিয়েছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। একদম ঠিক, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, আর বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে তখন আমরা দূরের দৃষ্টি দেখতে পাবো, সেই জন্য এটা ঠিক রয়েছে। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, একদম ভুল, কারণ ডিম্বাণু শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়। এরপরে একটা জিনোটাইপ দিয়েছে, এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট পাওয়া যাবে। দেখো এখানে যেহেতু একটা হেটেরোজাইগাস অ্যালিল রয়েছে মানে 2 টু দি পাওয়ার 1 হবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, মানে দুটো গ্যামেট পাওয়া যাবে, সে কারণে কিন্তু এটাও ভুল। নেক্সট রয়েছে দেখো প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়, এটা ঠিক দিয়েছে। এর পরেরটা ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, একদম ভুল, কারণ যেগুলো জৈব অভঙ্গুর দূষক যারা মাটির সঙ্গে মিশে যায় না, যেমন ক্লোরিনযুক্ত কোনো কীটনাশক, সেইগুলোই কিন্তু জীব বিবর্ধনের জন্য দায়ী। এছাড়া আর্সেনিক, ক্যাডমিয়াম এইগুলো জীব বিবর্ধনের জন্য দায়ী। এরপরে রয়েছে দেখো অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রেনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটাও ঠিক রয়েছে। তো এগুলো ছিল সত্য মিথ্যা। এরপরে চলো এ আর বি স্তম্ভটা দেখে নিই। দেখো প্রথমটা রয়েছে জিব্রেলিন। জিব্রেলিন কি করে? মুকুল আর বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, এতটা পর্যন্ত হবে। এর পরেরটা দেখো, কেন আমি দাগ দিয়ে দিলাম তোমাদেরকে বলে দিচ্ছি, এখানটা দেখো এতটা পর্যন্ত হবে। এর পরেরটা রয়েছে দেখো গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে, এটা পরের দাগের হওয়ার কথা ছিল, এখানেই দিয়ে দিয়েছে, তো এটা যৌন জনন, ওটা হবে যৌন জনন গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে, এই কারণে আমি এটা দাগ দিলাম। তো এখানে যৌন জনন গ্যামেটের মিলনের মাধ্যমে ঘটে, জিব্রেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। নেক্সট রয়েছে দেখো রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হট ডেলিউট স্যুপ, এটা মনে রাখা সব থেকে সোজা বিষয়, হট হ্যালডেন। তো হট ডেলিউট স্যুপ বিজ্ঞানী হ্যালডেন বলেছিলেন। আর্সেনিক কি হবে? ভূগর্ভস্থ জল দূষণ। আর প্রেস বায়োপিয়া, এটা দীর্ঘদৃষ্টি। তো এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের স্তম্ভ বিস্তম্ভ ছিল। নেক্সট রয়েছে দেখো বিসদৃশ শব্দটা বেছে লিখতে বলা হয়েছে এখানে। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। এর মধ্যে ইনসুলিন হয়ে যাবে, ইনসুলিন যেটা অগ্নাশয়ের
অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন, আর টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এগুলো সব কিন্তু জননগ্রন্থি থেকে ক্ষরিত হয়। তো সে কারণে ইনসুলিনটা বিসদৃশ। এরপরে রয়েছে দেখো অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান কোনটা? অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী অক্সিন হরমোন। নেক্সট রয়েছে দেখো নিচের প্রথম শব্দজোড়টা বুঝে দ্বিতীয় শব্দজোড় লিখতে বলেছে। প্রফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে, তাহলে এটা হবে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নেক্সট রয়েছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটার একটা বৈশিষ্ট্য, এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন, এটা লিখতে পারো। এরপরে রয়েছে দেখো মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা F2 জড়িতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত, এটা সবাই জানো, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি এখানে লিখেও দিচ্ছি 9:3:3:1। এরপরে রয়েছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন, এদের পাতায় লবণ গ্রন্থি উপস্থিত থাকে। এরপরে রয়েছে দেখো নিচে চারটি বিষয়ের মধ্যে একটা বিষয় তিনটা বিষয় অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে, এখানে উত্তর হবে পিবিআর। নেক্সট রয়েছে দেখো সিঙ্গলিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রজাতি, এটা তোমরা লিখবে রেড পান্ডা। তো এইগুলো ছিল তোমাদের এই পেজটা। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা 580 পেজে চলে এসেছি। তো 580 পেজে লাইফ সায়েন্সের কী কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন রয়েছে ট্যাকটিক চলন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো আগেই বলে রাখি ট্যাকটিক চলন মানেই মনে রাখবে সামগ্রিক চলন, তো সেই কারণে এখানে অপশান বি হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এটি এক প্রকার সামগ্রিক চলন। সামগ্রিক চলন মানে যেখানে উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদের পুরোটার চলন ঘটছে সেটাকেই বলা হচ্ছে সামগ্রিক চলন। যেমন ক্ল্যামাইডোমোনাস, মস বা ফার্নের শুক্রাণু পুরোটার চলন ঘটে, সে কারণে এটা কিন্তু এক প্রকার সামগ্রিক চলন। এরপরে বলেছে দেখো নিচের কোন জোটটি সঠিক নয়? এখানে দেখো যে অপশানটা সঠিক হবে সেটা অপশান বি এরটা, মানে সঠিক নয় হয়ে যাবে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে গ্লুকাগন। এবার কেন এটা হচ্ছে সেটা বলে দিচ্ছি শোনো। দেখো গ্লাইকোজেনেসিস মানে এখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয়, গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয়। এবার যদি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয় তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা কিন্তু হ্রাস পেয়ে যায়, আর গ্লুকাগন হরমোন সবসময় চেষ্টা করে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বৃদ্ধি করতে, ইনসুলিন চেষ্টা করে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমাতে। অর্থাৎ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন হরমোন সাহায্য করে, গ্লুকাগন সাহায্য করে না, সে কারণে অপশন বি এখানে সঠিক জোড় নয়। এরপরে বলেছে দেখো তোমাদেরকে পরের প্রশ্নটা দিয়েছে 3-এর প্রশ্ন, নিচের কোনটি অগ্রমস্তিষ্কের অংশগুলিকে নির্দেশ করে? এটা অপশন ডি হয়ে যাবে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এর পরের প্রশ্নটা দিয়েছে দেখো উদ্ভিদ ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্যগুলো বিবেচনা করতে বলেছে। এর মধ্যে দেখো যে পার্থক্যটা সঠিক হবে, একের পার্থক্যটা রয়েছে দেখো ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয় উদ্ভিদ হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে উৎপন্ন হয় প্রাণী হরমোন, এটা ঠিক রয়েছে। আর 3-এরটা দেখো রয়েছে এটা জাইলেম ফ্লোয়েম দ্বারা বাহিত হয় আর এটা রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়, এইটাও ঠিক রয়েছে। কিন্তু দেখো উদ্ভিদ হরমোন আম্লিক প্রকৃতির দিয়েছে, উদ্ভিদ হরমোন কিন্তু শুধু আম্লিক প্রকৃতির হয় না, ক্ষারীয় প্রকৃতিরও হয়। আর এখানে দিয়েছে প্রাণী হরমোন প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, এটাও খুব একটা ঠিক, এটা ঠিক রয়েছে, কিন্তু উদ্ভিদ হরমোনটা ঠিক নেই। আর এখানে দিয়েছে দেখো উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ কম, আর এখানে দিয়েছে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ বেশি। আচ্ছা উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ কম দিয়েছে, উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ বেশি আর প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগটা কম, তো সেই কারণে এটা উল্টো দিয়েছে, এটা ভুল রয়েছে। তাহলে এখানের মধ্যে সঠিক জোড় হবে 1 আর 3, যেটা তোমাদের এখানে অপশন গয়েরটা হয়ে যাবে। নেক্সট দেখো 5-এর প্রশ্ন দিয়েছে সঠিক ক্রমটা নির্বাচন করতে বলেছে, এর মধ্যে যেটা হয়ে যাবে প্রথম স্নায়ুকোষ, স্নায়ুকোষ থেকে স্নায়ুতন্তু সৃষ্টি হয়, সেখান থেকে স্নায়ু সৃষ্টি হয়, সেখান থেকে স্নায়ুতন্ত্র সৃষ্টি হয়। তাহলে প্রথমে স্নায়ুকোষ, স্নায়ুকোষগুলো মিলিত হয়ে স্নায়ুতন্তু সৃষ্টি করে, স্নায়ুতন্তু থেকে স্নায়ু উৎপন্ন হয়, স্নায়ুগুলো একসাথে গুচ্ছ হয়ে স্নায়ুতন্ত্র গঠন করে, তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট দিয়েছে দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? ভি আকৃতির ক্রোমোজোম মানে যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখানে অবস্থান করে, ক্রোমোজোমের মাঝখানে, তো সেগুলোকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়, অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি ভুল? এখানের মধ্যে যেটা ভুল রয়েছে দেখো ইতর পরাগযোগে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, এটা ভুল রয়েছে, কারণ ইতর পরাগযোগ মানেই সেখানে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে, প্রজাতির বিশুদ্ধতা কিন্তু বজায় থাকবে না, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দিয়েছে দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? এটা টেলোফেজ দশায় একটা ক্রোমোজোম থেকে দুটো অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। নেক্সট রয়েছে দেখো নিচের কোন ক্রসটি কোন জীবের জিনোটাইপ নির্ধারণে সাহায্য করে?
জীবের জিনোটাইপ নির্ধারিত হয় টেস্ট ক্রস দ্বারা। কোনো জীবকে যখন সেই জীবেরই হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের জিন দিয়ে ক্রস করানো হয়, হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ দিয়ে ক্রস করানো হয়, তার ফলে যে অপত্য উৎপন্ন হয় এবং সেখান থেকে জিনোটাইপ নির্ধারণ করা যায়। সে কারণে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। টেস্ট ক্রস করলে আমরা জিনোটাইপ নির্ধারণ করতে পারি। নেক্সট রয়েছে দেখো, নিচের প্রদত্ত জিনোটাইপগুলির মধ্যে কোনটি কালো মসৃণ লোমযুক্ত গিনিপিগের ফিনোটাইপ। কালো আর মসৃণ যেহেতু বলেছে, দেখো কালোটা প্রকট বৈশিষ্ট্য কিন্তু মসৃণটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেই কারণে মসৃণ অনলি হোমোজাইগাস কন্ডিশনেই প্রকাশ পাবে। অপশান সি দেখো, বড় বি ছোট আর এটা হয়ে যেতে পারে। আর বড় বি ছোট বি মানে যেহেতু ব্ল্যাকটা যেহেতু এখানে বলছে প্রকট বৈশিষ্ট্য, সে কারণে এটা হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পাবে। কিন্তু মসৃণটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা কিন্তু শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পাবে, সে কারণে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, সব পুত্রই বর্ণান্ধ হবে, সমস্ত পুত্র বর্ণান্ধ হবে যদি কি হয়, যদি মাতা বর্ণান্ধ হয়, কারণ পুত্রের যে এক্স ক্রোমোজোম সেটা মাতার দেহ থেকেই আসে। মাতা যদি বর্ণান্ধ হয় তখনই তো সমস্ত পুত্র বর্ণান্ধ হবে। মাতার যদি দুটো এক্স ক্রোমোজোমেই কালার ব্লাইন্ডনেসের জিন থাকে, তখন যে এক্স ক্রোমোজোমটাই পুত্রের দেহে যাক সেটাই কিন্তু পুত্রের বর্ণান্ধতার কারণ হবে, কারণ পুত্রের দেহে একটা এক্স ক্রোমোজোম থাকে, সে কারণে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডল ছিল কেমন। প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস ছিল, এখানে অপশান এটা করবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প। নেক্সট রয়েছে দেখো, বলেছে নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। দেখো এখানে ওপরেরটা আরেকটা কথা বলে রাখি, দুটো অপশানে দেখো অক্সিজেন দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রাণ সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল ছিল সেখানে অক্সিজেন গ্যাস ছিল না, সেই কারণে অপশান ডি, অপশান সি আগেই এলিমিনেট হয়ে যাবে। অপশান এটা হবে এখানে সঠিক উত্তর। তো এরপরে দেখো 13 প্রশ্নটা দিয়েছে, নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কি, কাজ আলাদা হবে আর কিন্তু উৎপত্তি আর গঠনগতভাবে এক হবে। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দিয়েছে দেখো, মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ কমে যেতে পারে কখন। যখন ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রোজেন মুক্ত হয়ে যায়, তখন ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রোজেন মুক্ত নাইট্রোজেন রূপে যখন বায়ুমণ্ডলে ফিরে যায়, তখন মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ কমে যাবে। এরপরে হচ্ছে দেখো, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটা বিপন্ন প্রজাতি, এর মধ্যে রেড পান্ডা হয়ে যাবে। তো এগুলো ছিল প্রশ্ন। এরপরে দেখো রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। উদ্ভিদের সাড়া প্রদানের একটি ধরন হলো চলন, লিখতে পারো। নেক্সট রয়েছে দেখো, ডিএনএর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, উত্তর হবে ক্রোমোজোম। আঙুরলতার আকর্ষ, মটর গাছের আকর্ষ হলো সমবৃত্তীয় অঙ্গ, কারণ এদের কাজ একই কিন্তু গঠনগতভাবে এরা আলাদা। এরপরে রয়েছে উভয়লিঙ্গ ফুলের পুংকেশর বাদ দেওয়ার পদ্ধতিকে ড্যাশ বলা হয়, ইমাস্কুলেশন বলা হয়। ফ্যাক্টর 8 এর অভাবে ড্যাশ হিমোফিলিয়া হয়, রাজকীয় হিমোফিলিয়া লিখতে পারো বা হিমোফিলিয়া এ লিখতে পারো। এরপরে রয়েছে দেখো, রেটিনার ড্যাশতে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, এখানে রেটিনার পিত বিন্দুতে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এরপরে সত্য মিথ্যা নিরূপণ রয়েছে দেখো, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে অক্সিন হরমোন, এটা একদমই ভুল হবে, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে সাইটোকাইনিন হরমোন। নেক্সট রয়েছে, জোড় কলমের ক্ষেত্রে ক্যাম্বিয়ামের সঙ্গে জাইলেমের কোন অংশ জুড়ে দেওয়া হয়। ক্যাম্বিয়ামের সঙ্গে জাইলেমের অংশ জুড়ে দেওয়া হয়, এটা ভুল রয়েছে, কারণ জোড় কলমে ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম অংশ জুড়ে দেওয়া হয়। নেক্সট রয়েছে দেখো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, এটা ঠিক রয়েছে, দুটো অ্যালিল একই হলে তবেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। নেক্সট রয়েছে দেখো, আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব হয় ইওসিন যুগে, এটা ভুল, কারণ প্লিস্টোসিন যুগে ইকুয়াসের আবির্ভাব ঘটেছিল আর ইওসিন যুগে ইওহিপ্পাস ঘোড়ার আবির্ভাব ঘটেছিল, সে কারণে ভুল। পেশি হলো এক প্রকার কারক, কারক বা রিসেপ্টর পেশি, ঠিক আছে। এরপরে রয়েছে পারদ দূষণজনিত রোগ ইতাই, এটাও ভুল হবে, ইতাই ক্যাডমিয়াম দূষণ ঘটিত রোগ, পারদ দূষণে মিনামাটা রোগ হয়, তো এই কারণে এটা ভুল। তো এরপরে চলো দেখে নিই স্তম্ভ বিস্তম্ভ। দেখো বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা, সুন্দরবন। নেক্সট রয়েছে মেটাস্টাসিস ক্যান্সার কোষ সৃষ্টি করে। এরপরে রয়েছে দেখো বর্ণান্ধতা যৌন ক্রোমোজোম ঘটিত রোগ। বাইপরাগী ফুল, এর মধ্যে যেটা ধান হয়ে যাবে, মাটি দূষক হয়ে যাবে কীটনাশক, আর প্রকরণ চলন বন চারালে দেখা যায়। এরপরে তোমাদের যে 6টা প্রশ্ন বিসদৃশ্য, এর মধ্যে প্রথম বিসদৃশ্য শব্দটা বেছে লিখতে বলেছে দেখো, ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন, অ্যাডাকশন। এর মধ্যে যেটা বিসদৃশ্য দেখো, সার্কুলেশনটা বিসদৃশ্য। এরপরে রয়েছে স্নায়ু কোথায় উৎপন্ন হয়। স্নায়ু ভ্রূণের একটোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়, ভ্রূণের একটোডার্ম স্তর থেকে স্নায়ু উৎপন্ন হয়। এরপরে রয়েছে দেখো,
অ্যামিবাতে দ্বিবিভাজন দেখা যায়, বহু বিভাজন কার দেখা যায়? প্লাজমোডিয়ামের বহু বিভাজন দেখা যায়। এরপরে রয়েছে লোকাস কি ক্রোমোজোমের ওপর অবস্থিত যে স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। বানরের সক্রিয় লেজ মানুষের কোন অঙ্গে পরিণত হয়েছে? বানরের সক্রিয় লেজ মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কক্সিসে পরিণত হয়েছে, কক্সিস। এরপরে রয়েছে স্ত্রীলোককে হোমোগ্যামেটিক বলা হয় কেন? কারণ স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোমে একজোড়া অ্যালিল একই প্রকৃতির হয়, ঠিক আছে? স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোমে একজোড়া অ্যালিল একই প্রকৃতির হয়, সে কারণে তারা হোমোগ্যামেটিক। এরপরে রয়েছে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টা বিষয় একটা বিষয়ের অন্তর্গত, এটা খুঁজে বের করতে বলেছে। এখানের মধ্যে যেটা রয়েছে এক্স রশ্মি, কার্সিনোজেন, আলফা টক্সিন, ইউভি রশ্মি। এর মধ্যে কার্সিনোজেন হয়ে যাবে, কারণ এক্স রশ্মি, আলফা টক্সিন, ইউভি রশ্মি এগুলো সবই কার্সিনোজেন, যেগুলো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এরপরে বলেছে গরম তরল স্যুপ থেকে কিসের সৃষ্টি হয়েছিল? কোয়াসারভেটের সৃষ্টি হয়েছিল। হার্ডালিড স্যুপ থেকে কোয়াসারভেটের সৃষ্টি হয়েছিল। তো এইগুলো ছিল তোমাদের 1 নম্বর প্রশ্ন, যেটা 582 পেজের সমস্ত প্রশ্ন। তোমাদেরকে উত্তরগুলো করিয়ে দিলাম। যদি কোনো উত্তরে কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই সময় প্রচুর পরিশ্রম করো, যেন মাধ্যমিক পরীক্ষার পরে রিগ্রেট করতে না হয়, সেইভাবে পড়াশুনো করো। পরে রিগ্রেট করে লাভ নেই, এখন থেকে পড়াশুনো করো, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করো, প্রচুর নাম্বার তোমরা পেয়ে যাবে। এবং সমস্ত এই কোশ্চেনের ভিডিওগুলো যদি দেখো এবং বুঝে যদি থাকো, আমি যেগুলো বলছি, আমি বলবো তোমাদের এমসিকিউ আর এসিকিউতে কিন্তু কোনো ডাউট থাকবে না, তোমরা সমস্ত এমসিকিউ এসিকিউ সলভ করতে পারবে আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো। তো সে কারণে তোমাদেরকে বলবো তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আজকে টাটা।